নক না করেই ঢুকে পড়লো জাংকুকের অফিসে। জানালার ধারে দাঁড়ানো মাফিয়া বসের পিঠ দেখা যাচ্ছে। আলোর বিপরীতে তার ছায়া পড়েছে টেবিল জুড়ে। মুখের অর্ধেক আলোয় ঢাকা, তবু টান টান উদ্বেগ স্পষ্ট। জাংকুক ধীর গতিতে এগিয়ে যায় জাংকুকের দিকে, থামে ঠিক জাংকুকের পাশেই। ঠিক কি ভুল আছে এই প্ল্যানটাতে বলো তো? কেন আমি তোমার সঙ্গে যেতে পারবো না? জাংকুকের চোখ জানালার বাইরে স্থির। জংসুক তোমাকে দিয়ে ঠিক কি কি করিয়েছিল সেটা আমি জানি না, জানতেও চাই না, কিন্তু আমি সেসব কিছুই করাতে চাই না তোমাকে দিয়ে। প্ল্যান যেমন ছিল তেমনই থাকবে, তোমার কিছু করার দরকার নেই। যদি এতে সময় আর ঝামেলা দুটোই বাঁচে তারপরেও না। বলে পেছন থেকে জাংকুকে উষ্ণ আলিঙ্গনে বেঁধে নিয়ে তার কাঁধে আলতো করে নিজের চিবুক রাখে। তুমি এত নিশ্চিত কিভাবে জানো সব তোমার প্ল্যান অনুযায়ী হবে? তুমি কিভাবে নিশ্চিত যে সব তোমার প্ল্যান অনুযায়ী হবে? আমি জানি। তে হঠাৎ হেসে ওঠে, তার হাসির শব্দ পুরো ঘর জুড়ে তরঙ্গের ন্যায় বেজে ওঠে। তাহলে আমিও জানি আমার পরিকল্পনা কাজ করবে। প্লিজ জাংকুক, আমি পারবো, আমি সাহায্য করতে চাই। সে এবার জাংকুকের সামনে এসে দাঁড়ায়, চোখে দৃঢ়তা, কণ্ঠে আত্মবিশ্বাস। জাংকুকের মুখের রং বদলে যায়। তে তুমি ওকে চেনো না, যে মানুষ প্রতি তাদের আসর বসিয়ে তাকে চ্যারিটি বলে চালিয়ে দেয়, যে মানুষ সর্বক্ষণ নিজের আশেপাশে মেয়েদের রাখে, তোমার কি মনে হয় ও তোমাকে ছেড়ে দিবে? তে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। তুমি জেলাস হলে তোমাকে ভীষণ সেক্সি লাগে, তুমি জানো? তে মৃদু ভঙ্গিতে জাংকুকের সামনে এসে দাঁড়ায়, দু হাত তুলে জাংকুকে ঘাড় জড়িয়ে ধরে। আমার উপরে ভরসা রাখো জাংকুক, আমি পারবো। আর ও আমাকে ছুঁতে পারবে না, আমি দিব না। আমি জানি কিভাবে ওকে ফাঁদে ফেলা যায় স্পর্শ না করে। তোমার সঙ্গেও তো তাই করেছিলাম, মনে আছে? তে আরো এক পায়ে গিয়ে আসে, নিঃশ্বাস মিশে যায় জাংকুকের গায়ে। তার ঠোঁটের কোনো মুচকি হাসি খেলে যায়। জাংকুকের চোখে এক মুহূর্তের জন্য গলে যায় কঠোরতা, ঠোঁটে অবচেতন হাসি রেখা ফুটে ওঠে। আর আমি কিন্তু ফাইট করতে পারি। তুমি আমাকে যেতে না দিয়ে বোঝাতে চাচ্ছ যে আমি ফাইট করতে পারি না? জাংকুক হাত তুলে আলতো করে তের কোমরে রাখে হাত। সে নিঃশব্দে তাকিয়ে থাকে তের চোখে। আমি কাউকে তোমার দিকে কোন নজরে তাকাতে দিব না। আমি দেখেছি কিভাবে ও মেয়েদের দিকে তাকায়। যদি সে তোমার দিকে ওরকম দৃষ্টি ফেলে, আমি সহ্য করতে পারবো না। তুমি নিজেও জানো না তোমাকে এখন কতটা অ্যাট্রাকটিভ লাগছে। তুমি যে এত পসেসিভনেস দেখাবে আমি ভাবতেও পারিনি। তোমার মুখ থেকে কথাগুলো শুনতে খুব হট লাগছে। জাংকুক আরো কাছে আসে, তের দূরত্ব ঘুচে যায় তাদের মাঝে। তার ঠোঁট প্রায় ছুঁয়ে যায় তের ঠোঁটে, হাত দিয়ে তের গলা চেপে ধরে, কিন্তু আস্তে করে। ইউ আর মাইন বেবি ডল। এখন কি তবে আমায় বাঁধতে চাও জিয়ন? একটা শিকল পরিয়ে দিবে তোমার নামে? শিকল পরিয়ে দিলেই তুমি ক্ষান্ত হবে? খুব ভালো লাগবে তখন, তাই না পিটিকার? কে জানে, হয়তো আমার সত্যি সত্যি ভালো লাগবে। তুমি এমন ভাবে কথা বলছো কেন প্রিয়? তোমার আত্মসম্মান, তোমার অহংকার সব কোথায় গেল? সেগুলো তো কত রাত থেকে তোমার হাতে বন্দি জাংকুক, তুমি নিয়ে গেছো সব। জাংকুকের চাহনি অন্ধকার হয়ে যায়, মুহূর্তেই হিংস্রতা ছড়িয়ে পড়ে মুখশ্রীতে। শক্ত করে চেপে ধরে তের গলা, আগের থেকে একটু বল প্রয়োগ করে চেপে ধরে দেয়ালের সাথে। তে বাকরুদ্ধ হয়ে যায় প্রথমে, মুখ থেকে বেরিয়ে আসে মৃদু আওয়াজ, কিন্তু পরে মুহূর্তে বাঁকা হাসি সে দৃষ্টি নেশালো জাংকুকের দিকে। ছাড়া পাওয়ার কোনো আকুতি বা চেষ্টা করছে না সে, উল্টা আবেদনময় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন আহ্বান জানাচ্ছে জাংকুককে কিছু ভয়ঙ্কর কাজ করার। জাংকুক ব্যাকুল হয়ে তের চোখে চোখ রাখে, এলোমেলো ভারী উষ্ণ নিঃশ্বাস তের মুখশ্রীতে পড়ছে। তুমি এসব বলছো শুধুমাত্র আমাকে রাজি করানোর জন্য? হতে পারে। এতটা আগ্রহী? কতটা আগ্রহী জানলে অবাক হবে জাংকুক। আমি তোমাকে হতাশ করব না, আমি প্রমাণ করতে চাই আমি পারি। তোমার পাশে থাকতে চাই, তোমার মতো শক্ত হতে চাই। আমার উপর ভরসা রাখো, শুধুমাত্র একবার। তে আর ডিনারের কথা বলেনি, কারণ জাংকুক ব্যস্ত ছিল মিশনের প্রস্তুতিতে। সবকিছু প্ল্যান মোতাবেক করার জন্য সবাইকে বারবার করে হুঁশিয়ারি দিচ্ছিল। তেও যেহেতু পরিকল্পনার গভীরে ছিল, তাকেও বিস্তারিতভাবে ব্রিফ করছিল জাংকুক। তে আগে আগে বেরিয়ে যাবে, কারণ সে ছিল একজন এন্টারটেইনার আর হোসক হচ্ছে তার ড্রাইভার। পরে হোটেলে গিয়ে পৌঁছালে সে একজন সার্ভার হিসেবে কাজ করবে, যাতে তের উপর নজর রাখতে পারে। জাংকুক তো এত সহজে তেকে আগে আগে যেতে দিত না। হবি থাকাতে সে তেকে যেতে দিবে, কারণ হবি তাকে প্রোটেক্ট করতে পারবে। তে নিজের রুমে গিয়ে কাস্টম ড্রেসটা পরে নিজেকে রেডি করছিল। আর এদিকে জাংকুকের মন অশান্ত, ওর মনে এখনো চিন্তা ঘুরছে। মনে হচ্ছে যে আইডিয়াটা মোটেও ভালো ছিল না। একটা ছোট্ট ভুল বিপদ ডেকে আনতে পারে তের উপর। ইউনো ওর পাশে দাঁড়িয়ে তাকে অ্যাসিওর করছিল হোটেলের আশেপাশে তাদের লোকেরা গোপনে অবস্থান করছে, তে সেফ থাকবে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন তে নিজের রুম থেকে বেরিয়ে আসবে। ইউনো, ইউগিয়াম আর জিমিন তাকিয়ে থাকে মুগ্ধ চোখে।
তের দিকে। হবি উজ্জ্বল মুখে থামস আপ দেখায় তেকে। আর ইয়ঙ্গি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে, যেন নিজেকে হালকা করার চেষ্টা করেছে সে। আর জাঙ্কুক যেন বাকিদের অস্তিত্বই ভুলে গেছে। তের দিকে তাকিয়ে আছে সে। তেকে এতটাই সুন্দর লাগছিল যে সবার মনোযোগ কেড়ে নিয়েছে সে। মনে হচ্ছে যেন তার দিকে না তাকালে বোধহয় ভারী অন্যায় হবে। জাঙ্কুক প্রথম থেকে তেকে অদ্ভুতভাবে মোহময় মনে করে। আর এখনো সেই একই অনুভূতি তাকে সম্পূর্ণরূপে আচ্ছন্ন করে রেখেছে। যতই সে তেকে বিশ্বাস করুক না কেন, যতই নিজেকে আশ্বস্ত করুক, তার ভেতরটা জ্বলছে। এই রূপে, এই ভঙ্গিতে, এই আত্মবিশ্বাসে ওকে ওই মিশনে পাঠানো? না, কখনোই না। জাঙ্কুক চায় তেকে নিজের ঘরে বন্দি করে রাখতে, কোনো নোংরা দৃষ্টিতে এর দিকে পড়তে দিতে চায় না। ওয়াসিসে যেমনটা সে দেখেছে আজ রাতেও ঠিক তাই হবে। জাঙ্কুক জানে পার্ক সাংগুনের মতো মানুষদের পক্ষে এমন সৌন্দর্য উপেক্ষা করা সম্ভব নয়। এই চিন্তা জাঙ্কুককে কুড়ে কুড়ে খাচ্ছে। জাঙ্কুক নিজেই ঘৃণা করছে এই ভাবনাকে। এমন দৃশ্যের কল্পনাও সহ্য হয় না তার। তো কেমন লাগছে আমাকে? ঠোঁটের কোণে সে চেনা দুষ্ট হাসি ফুটিয়ে তে একবার ঘুরে সবাইকে নিজের ড্রেস দেখায়। অসাধারণ, সুন্দর, বিউটিফুল, গর্জিয়াস। হসক উচ্ছ্বাসের সহিত হাততালি দেয়, কিন্তু ইয়ঙ্গির গম্ভীর দৃষ্টি পড়তে সঙ্গে সঙ্গেই থমকে যায় সে। এমন রূপ দেখে তুমি সহজেই সাংগুনের কাছে যেতে পারবে। তে জাঙ্কুকের দিকে তাকায় প্রশংসার আশায়, কিন্তু জাঙ্কুক এখনো চুপ। মনের মধ্যে কেবল ঘন ভাবনা, কিভাবে সবাইকে সে বোঝাবে যে তেকে সে কিছুতেই যেতে দিতে পারবে না। নতুন পরিকল্পনা দরকার, হাতে সময় কম, কিন্তু কিছুতেই দেরি করা যাবে না। ওকে হসক, ওকে জ্যাকেট আর মুখোশটা দাও। জাঙ্কুক ধীর কণ্ঠে নির্দেশ দেয়। তে মুখ ফিরিয়ে রাখে, ঠোঁট ফুলিয়ে রাখে, কারণ এখনো জাঙ্কুকের মুখ থেকেও কোনো ধরনের প্রশংসার শব্দ পায়নি। তের চোখে খেলা করে এক চমৎকার দুষ্ট ঝলক। আর জাঙ্কুক শুধু তাকিয়ে থাকে, মনে এক অদ্ভুত উত্তেজনা আর অশান্তির মিল। মনে রেখো, পারফরমেন্সে যাই করো না কেন, মুখোশটা কিন্তু একদম খুলবে না। এমন করা সুর শুনে তে জাঙ্কুকের দিকে চোখ রাঙিয়ে তাকায়। কমপ্লিমেন্ট মি। না, আমি যাব না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে বলছো আমাকে কেমন লাগছে। আমি এখান থেকে এক পাও নড়বো না। তে একঘুয়ে ভঙ্গিতে মুখ বাঁকিয়ে দাঁড়ায়। গুড, কারণ আমি চাই না তুমি যাও। জাঙ্কুক, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, প্ল্যান মোতাবেক চলছে। এখন যদি তেকে না নি, রিল্যাক্স। এমনটা তো না যে তোমরা বা ও এর আগে আমার কথা শুনেছ, আমি না বললেও শুনেছ তোমরা। তে হেসে ফেলে, আত্মতুষ্টি স্পষ্ট। সে বুঝে জাঙ্কুক কেন এমন আচরণ করছে। ওকে, রেগে থাকো আর দেখতে থাকো আমি সংহুনের সাথে কি করি। হসকের দিকে গিয়ে গিয়ে তে লং জ্যাকেটটা টেনে নেয় তার হাত থেকে। জ্যাকেটটা পরতে পুরোপুরি তার শরীর ঢেকে যায়। তারপর মুখোশ হাতে তুলে নেয়, সবার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসে ভরা দৃষ্টি ফেলে। কি বললে? জাঙ্কুক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, চোখে অশান্তির জ্বর বইছে। তে ধীরগতিতে দরজার দিকে এগোচ্ছিল। হসক নীরবে দাঁড়িয়ে থাকে। সে জানে এখনো একটি নাটক শেষ হওয়ার বাকি আছে। সব ঠিকঠাক হলে তবেই সে গাড়ি নিয়ে বেরোবে। কানে কম শোনো নাকি? জাঙ্কুক চোয়াল শক্ত করে তের পিছু নিয়ে তার বাহু ধরে জোরপূর্বক টেনে ম্যানশনের ভিতরে নিয়ে আসে। তের হাসি ক্ষণিকের মধ্যেই মিলিয়ে যায়। নিশ্চুপ সে বিহবল চাহনি নিয়ে তাকিয়ে থাকে জাঙ্কুকের মুখশ্রীর দিকে। সবাই কিছুটা থমকে যায় এমন কাণ্ডে। তাদের চোখের সামনেই তেকে টানতে টানতে জাঙ্কুক ফিরিয়ে আনলো সবার মাঝে। ওর সঙ্গে লজ্জাজনক কিছু করার সাহস দেখালে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম। আমি চাই না ও তোমাকে টাচ করুক। ডু ইউ হিয়ার মি? তে মুখ বাঁকিয়ে নেয় জাঙ্কুকের এমন কথা শুনে। আমি তোমার কেনা গোলাম নয় যে তুমি আমার সাথে এমন আচরণ করবে জাঙ্কুক। শুধু একটু প্রশংসাই তো শুনতে চেয়েছি তোমার মুখ থেকে, ওটাই আমাকে মোটিভেট করার জন্য যথেষ্ট। আর তোমারও এমন কথা বলা উচিত হয়নি। তুমি কি আমার দেওয়ার নিয়মটা ভুলে গেছো? তুমি সীমা লঙ্ঘন করতে পারবে না তে। তুমি নিজে এতে রাজি হয়েছিলে। তুমি যেহেতু আমাকে মিশনে নিতে রাজি হয়েছে, আমার উপর একটু ভরসা রাখো। এই ধরনের মিশন অনেক ডেঞ্জারাস, আর আমরা যতই এক্সপিরিয়েন্সড হই না কেন এমন মিশনে ঝুঁকি থাকবে। তাছাড়া এটা তোমার প্রথম মিশন, তোমাকে নিয়ে আমার চিন্তা হওয়াটা স্বাভাবিক। এই নিয়ে তুমি আমার সাথে রাগ দেখাতে পারো না তে। জাঙ্কুকের ভ্রুযুগল কুচকানো, চোখে মুখে চিন্তার ছাপ ফুটে উঠেছে। তে হঠাৎ মুচকি হাসে। আমার জন্য তুমি চিন্তা করছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তোমার চেহারাটা দেখো, খুব কিউট। বাট ট্রাস্ট মি, ওবি তো আমার সাথে থাকবেই। আর ওসব নোংরা লোকেদের সামনে আমি পারফরমেন্স করতে অভ্যস্ত। আর আমি আগে কাউকে আমার শরীরে স্পর্শ করতে দিইনি, আর এখনো দেব না। হয়তো একটু টাচ করতে দিতে হবে, সেটা আমার প্ল্যানের কারণে। ডোন্ট ওয়ারি, আমার সাথে ফার্দার এমন আচরণ করো না, কারণ আমার মনে হয় তুমি আমাকে কিনে নিয়েছো।
আমার এরকম ফিলিংস একদম পছন্দ না। ঠিক আছে, আমি শুধু চাই তুমি সাবধানে থাকো। তে মাথা নেড়ে আচমকা জাঙ্কুকে ঘা জড়িয়ে ধরে। তোমার জালাসিয়ার চিন্তা বিরাজমান মুখ দেখতে আমার এত কিউট লাগে। তে আর একটু দূরত্ব ঘুচিয়ে সবার সামনে জাঙ্কুকের গালে চুমু খায়। জাঙ্কুকের ঠোঁটে দেখা মিলে একটা মিষ্টি হাসির রেশ। তে ঠোঁট কামড়ে জাঙ্কুকের চোখে চোখ রাখতে জাঙ্কুক তের কপালে ঠোঁট ছোঁয়ায় সযত্নে। কামন। ইয়ুঙ্গি বিরক্ত হয়ে চোখ ফিরিয়ে নেয়। সবাই এক এক করে লজ্জায় চোখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু সেদিকে দুজনের কোনো ইয়াত্তা নেই। ইউ লুক গর্জিয়াস। তের অধর যুগল প্রসারিত হয় একটা সুন্দর হাসিতে। অপেক্ষা থাকবো তোমার। হবি এতক্ষণ পরে সুযোগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, চলো চলো এবার। সিঙ্গেল হওয়া যে কত পীড়াদায়ক, সারা জীবনটাই তেজপাতা। টুপি ঠিক করে প্রস্থান করে সে। তে জাঙ্কুকের ঘাট থেকে হাত সরিয়ে একবার তার দিকে তাকিয়ে মৃদু হেসে হবির পিছু নেয়। দুজনেই চলে যাওয়ার পর জাঙ্কুক ফিরে এসে ইউনুর দিকে দৃষ্টিপাত করে। ওকে, এবার আমাকে রিপোর্টটা বলো আবার। আমি ক্যামেরাগুলোর তদারকিতে থাকবো, আর যদি কোনো জরুরি পরিস্থিতি হয় ইউগেম কার্ড দিয়ে দরজা খুলতে পারবে। ইয়ুং আর জিমিন কার্ডদের দিকে লক্ষ্য রাখবে। পরিস্থিতি যদি হাতের বাইরে চলে যায় ওরা হ্যান্ডেল করে নিবে। তুমি আর নামজুন হিয়ং কথাবার্তা আর আলোচনার দায়িত্বে থাকবে। জাঙ্কুক মাথা নাড়ায়, কিন্তু তার মনটা খচখচ করছে। অদ্ভুত অস্থিরতা কাজ করছে তার মনের ভিতরে। চিন্তারা ভাষা বাঁধছে। এর যে আরও অনেক বিপজ্জনক মিশনে সে গিয়েছে, তবুও যেদিন তে বলেছে যে সে এই মিশনে অংশ নেবে, সেদিন থেকে তার মনে এক অজানা উদ্বেগ কাজ করছে। সব যাতে ভালোই ভালোই শেষ হয়ে যায়, এটাই জাঙ্কুকের আশা। জাঙ্কুক আর নামজনকে একটা স্টাফ বিলাসবহুল হোটেলের ম্যানশন সাইডে নিয়ে আসে। জিমিন আর ইয়ুঙ্গি আগেই নিজেদের ছদ্মবেশে ঢুকে পড়েছে ওখানে। ওদের জায়গায় থাকা স্টাফদের আজ রাতের জন্য সরিয়ে রাখা হয়েছে। জাঙ্কুক ঢুকতে চোখ পড়ে হসিকের উপরে, যে হাতে ড্রিঙ্কের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক আর নামজন সরাসরি এগিয়ে যায় সাংহুনের দিকে। রাজার হালতে আলিশান সোফায় বসে আছে সাংহুন, পাশে দুটো মেয়ে বসা। দুজনের দামি ঝলমলে পোশাক পরে আছে। দামি কিন্তু পচা জগতের জীবন্ত প্রতিচ্ছবি। জাঙ্কুক স্বয়ংক্রিয়ভাবে চারপাশে একবার দৃষ্টি বুলিয়ে নেয়। প্রতিটি অচেনা দৃষ্টিকোণ, প্রতিটি ছোটখাটো নড়াচড়া। তার হৃদস্পন্দন একটু দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে, কিন্তু মুখের ভাবাবেগ বোঝা গেল না, শুধু সজাগ উপস্থিতি। নামজুরও চুপচাপ, কৌশল এবং সতর্কতার সঙ্গে এগোচ্ছে। এই যে আমাদের আজকের মোস্ট ইম্পর্টেন্ট গেস্ট, জিয়ন জাঙ্কুক। সাংহুনের দৃষ্টি তাদের উপর পড়তেই অতি উৎসাহের সহিত বলে উঠেছে। জাঙ্কুকের ইচ্ছে করেছিল ওর জিপটা টেনে ছিঁড়ে ফেলতে, কিন্তু সেটা করলো না। সাংহুন উঠে দাঁড়িয়ে জাঙ্কুক আর নামজনের সাথে হ্যান্ডশেক করে। তিনজনেই সোফায় বসে পড়ে। জাঙ্কুক আশেপাশে থাকা অচেনা মুখগুলোর দিকে তাকানোর প্রয়োজন বোধ করে না। মুখে গাম্ভীর্যতা ফুটে উঠে তার। শুরু করার আগে একটা পারফরমেন্স হয়ে যাক। আমাকে আগে থেকে এই ব্যাপারে কেউ কিছু বলেনি, কিন্তু আমি ওই ভিডিওটির এক ঝলক দেখেছি। এক দেখাতেই বুঝে গিয়েছি পারফরমেন্সটা অসাধারণ হবে। সাংহুনের কণ্ঠে লালসা আর অহংকারের মিশ্রণ। জাঙ্কুক আনমনে চোয়াল শক্ত করে নেয়, হাত মুষ্টিবদ্ধ করে সামনে তাকায় সে। ভেতরে ভেতরে অস্থির হয়ে যাচ্ছে সে, কারণ সে জানে কে পারফর্ম করবে তাদের সামনে এখন। পুরো রুমটার আলোর উজ্জ্বলতা স্থিমিত হয়ে সবার সামনে শূন্য স্থানে স্লান আলোর ছায়া পড়ে। সে ছায়ার মধ্যে দাঁড়ায় এক মানবী। সবাই চুপ, নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে অধীর আগ্রহে। দৃষ্টি ওই রমণীর উপর স্থির। সে ভয়ানক রূপবতী আর কেউ নয়, কিম তেয়ং। তার দিকে চোখ পড়তে জাঙ্কুকের বুক কেঁপে ওঠে। মনে হচ্ছিল যেন এই প্রথম সে তাকে দেখেছে। সেই একই বিস্ময়, একই মুগ্ধতা, সেই শ্বাসরুদ্ধকর মুহূর্ত। তার মুখ ঢাকা রূপালী রঙের মুখোশে, পুরো মুখ ঢাকা, শুধু বাম চোখটাই দেখা যাচ্ছে। মুখোশের রেখায় যেন চাঁদের আলো জড়ানো। তার সেই বাম চোখের গভীরে লুকিয়ে আছে এক রহস্য, অজানা অনুভূতির রেশ। তার চলনে ছন্দের থেকেও বেশি কিছু আছে, একটি দহন, একটি আহ্বান। সেই দহন তার সামনের উপস্থিত সবাইকে স্থবির করে দেয়। সবাই তার দিকে তাকিয়ে থাকে, কারো চোখে কামনা, কারো চোখে বিস্ময়। কিন্তু জাঙ্কুক জানে তে কেবল তার দিকে তাকিয়ে আছে। অন্যরা যতই যাই ভাবুক না কেন, আসলে তে চাহনি নিঃশব্দে শুধু জাঙ্কুককে পেঁচিয়ে আছে। জানে সেখানে শুধু তারা দুজনে উপস্থিত, আর কেউ নেই। তে শুধু জাঙ্কুকের জন্যই নেচে যাচ্ছে। জাঙ্কুক বাঁকা হাসে, একটা গর্বের হাসি, কারণ এই মুহূর্তে সে সত্যিই গর্ব আর আত্মতুষ্টি বোধ করছে। এই সুন্দরী রমণী, যে কিনা অন্যদের বাসনা হতে পারে, দিন শেষে সে কিন্তু জাঙ্কুককে বেছে নেবে। সে জাঙ্কুকেরই। জাঙ্কুক তাকে যেভাবে ইচ্ছা সেভাবে ছুঁতে পারবে। শুধু আর একটু অপেক্ষা, আর তারপরে এই মোহনীয় নারী তার বিছানায় থাকবে। ভাবতে জাঙ্কুকের চিত্ত বিচলিত হয়ে পড়ে। পারফরমেন্স থেমে যেতেই সাংহুনের মনে হয় যে তের জাদুতে বিমোহিত হয়ে গেছে সে বলে সে পরে আরেকটা পারফরমেন্স দেখতে চায়। চারিদিকে সবাই কথা বলছে, চুক্তিবাজি, কেউ প্রস্টিটিউট কেনে,
তো আবার কেউ বুকিং দেয় সাংহুনের কাছে। আবার ড্রাগস লেনদেন হচ্ছে, হাসি, রং তামাশা, নোংরা মন্তব্য, এসব মিলে একটা বিকৃত পরিবেশ তৈরি হয়। এই ডান্সারের দাম কত? একজন লোক হঠাৎ করে জিজ্ঞেস করে বসে। জাঙ্কুক জানতো এমন প্রশ্ন কেউ না কেউ করবেই। আজ রাতের জন্য কে ওকে বুক করেছে সেটা জানি না, তবে একবার দামটা জানলে আমি নিজেই ওকে কিনে দিব। সাংহুনের কথা শুনে জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসি আটকে রাখে। তোমার কি কিছুই পছন্দ হয়নি? সাংহুন জাঙ্কুকের দিকে তাকায়। এখানে আমার পছন্দের মতো কিছুই নেই, আমি তো শুধু তোমার ইনভিটেশন পেয়ে এসেছি। কষ্ট পেলাম তোমার কথায় জিয়ন জাঙ্কুক। ওহ, কষ্ট তো তোমায় দিবই, দিলে দিলে কষ্ট দিব ভেবে জাঙ্কুক নিছক হাসে। ঠিক তখনই তে তাদের দিকে এগিয়ে আসে। চলনের ভঙ্গি তীক্ষ্ণ, আবেদনময়ী, এমনভাবে হাঁটছিল যেন পুরো পৃথিবীকে অপেক্ষা করছে সে। সাংহুনের দৃষ্টি পড়ে তের দিকে। ও চলে এসেছে, তোমরা সরো এখান থেকে। সাংহুন অন্য ডান্সারদের সরিয়ে দেয় সোফা থেকে তেকে বসানোর জন্য, কিন্তু তে তার পাশে বসলো না। আমায় ডেকেছিলেন? তে সাংহুনের সামনে এসে দাঁড়ায়। বাকিরা ওকে দেখে হিংসার দহনে জ্বলতে থাকে। আমাদের সঙ্গে এসে বসো ডার্লিং, তুমি থাকলে আরো মজা হবে। ওয়াইনের গ্লাস হাতে তুলে নেয় সাংহুন। তের মুখ মুখোশের আড়ালে থাকলেও জাঙ্কুক জানে মাস্কের আড়ালে নিশ্চয়ই মিটিমিটি হাসছে ও। তে জবাব না দিয়ে সোফার পেছনে গিয়ে দাঁড়ায়। এরপর ঝুঁকে সাংহুনের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে মাস্কের নিচের অংশটি একটু উপরে তুলে ফিসফিস করে বলল, আমি এসব ফালতু কাজ করে নিজের সময় নষ্ট করি না। আপনি চাইলে আমি আপনাকে আরো 10 গুণ বেশি মজা দিতে পারবো, তবে এখানে না, আপনার রুমে। চাইলে বাড়তি সময়ও দিতে পারি আপনাকে, দাম নিব না। তে ছোট্ট করে হাসে, মুখোশ নামিয়ে নেয়, আবার দৃষ্টি ঘুরিয়ে তাকায় জাঙ্কুকের চোখে। জাঙ্কুক কঠিন মুখে গম্ভীর চাহনি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তে সোজা হয়ে দাঁড়ায়। সাংহুন হাসে, তার এক্সাইটমেন্ট ক্রমাগতই বেড়ে চলছে। জেন্টলম্যান, হ্যাভ ফান, আমি একটু আসছি, এক্সকিউজ মি। চলো ডার্লিং বলে উঠে দাঁড়িয়ে তের কোমরে হাত দিতে চাইলেই হুট করে এতে এক ধাপ দূরে সরে আসে তার থেকে। এখানে স্পর্শ করা যাবে না, নিয়মটা ফলো করুন। তে সাংহুনের পাশাপাশি হাঁটতে হাঁটতে জানাই, ড্যাম, তুমি একটা আস্ত আগুনের গোলা, রুমে গেলে কিন্তু আমাকে মানা করতে পারবে না। সাংহুন উচ্চ স্বরে হাসে, তেও মাথা নেড়ে মৃদু হাসে। দেখা যাবে। তে শেষবার মতো পিছু ফিরে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের দৃষ্টি সবসময়ের মতোই তার দিকে স্থির। তে মাথা নেড়ে সাংহুনের সাথে সেখান থেকে প্রস্থান করে। বয়স্ক লোকটার পাশে হাঁটতে হাঁটতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তার ছোঁয়া এড়াতে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে সে। এখন সাংহুনকে বিরক্ত বা রাগানো মানে পুরো মিশনটাই নষ্ট করা। আপনি আমাকে কোনো নর্মাল রুমে নিয়ে যাচ্ছেন না তো? ভেবেছিলাম আমি স্পেশাল। তুমি যেমন সুন্দর আর স্পেশাল, তেমনি তোমার জন্য বিশেষ ব্যবস্থাও করা আছে। এই ম্যানশনটা আমার, আর এর আগে কেউ আমাকে তোমার মতো করে এক্সাইটেড করতে পারেনি ডার্লিং বলে হঠাৎ নিতম্বে একটা চর বসিয়ে দেয়। ক্ষণিকের জন্য তে হতবাক হয়ে যায়, শরীরে আগুন জ্বলে ওঠে। ইচ্ছে করছিল যে হাত দিয়ে সাংহুন তাকে ছুঁয়েছে সে হাত কেটে ফেলে দিতে, কিন্তু মুখে সে মৃদু নকল হাসি বিরাজমান, অভিনয়ের সূক্ষ্ম ছলনায় আবৃত। কেউ কোনোদিন আমাকে এমন কথা বলে নাই। সবাই বলে আমি নাকি ওথলেস, কারো কাজে লাগি না। জাহান্নামে যাক ওরা, তোমাকে আমি কিনে নিব, তোমার মালিক যেই হোক না কেন। আমি একদিনই আপনার মন কেটে নিব। আপনার আগে যত স্লাট ছিল সবার কথা ভুলে যাবেন, কিন্তু আমাকে কেনাটা এত সহজ না। আই ডোন্ট কেয়ার। দুজনে একটা রুমের সামনে এসে থামে। এটা যে সাংহুনের বেডরুম তে নিশ্চিত, কারণ করিডোরের সামনে সিঁড়ির ধারে গার্ডরা দাঁড়িয়ে আছে। তুমি আমার বেডের গহনা হবে, আমার সবচেয়ে মূল্যবান অমূল্য সম্পদ। আই ক্যান্ট ওয়েট। সেই বাক্যে একটা মিষ্টি হাসি দেয়। নিজের হাসি শুনে তার নিজেরই গা রিরি করে ওঠে। সাংহুন গার্ডদের ইশারা দিয়ে বলে, লিভ, আমি কিছুক্ষণ একা থাকতে চাই, কেউ যাতে আমাদের ডিস্টার্ব না করে। কথাটা যেন মাথায় থাকে। গার্ডরা মৃদু স্বরে হ্যাঁ স্যার বলে মাথা নত করে সেখান থেকে প্রস্থান করে। এমন দৃশ্য দেখে তে মনে মনে আড়ালো, বোকাচোদা একটা।